হ্যালো বন্ধুরা, চলে এসেছি আরো একটি নতুন এক্সপ্লেনেশন ভিডিও নিয়ে। আজ আমি এক্সপ্লেন করতে চলেছি দালদালের বাকি পার্টগুলো, অর্থাৎ এটা লাস্ট পার্ট হতে চলেছে। তো চলো বেশি দেরি না করে এক্সপ্লেনেশন শুরু করা যাক। শুরুতেই আমাদেরকে এখানে অনিতাকে দেখানো হচ্ছিল যে এখানে এখনো সাজিদকে খুঁজে বেড়াচ্ছে, কিন্তু সে তাকে কোথাও খুঁজে পাচ্ছে না। তারপর অন্যদিকে আমরা এখানে পুলিশের টিমকে দেখতে পারি, এদেরকে এখানে যতীন লিড করছিল। তারপর আমরা জানতে পারি এখানে সাজিদ আত্মহত্যা করার চেষ্টা তো করেছিল, কিন্তু সেই মুহূর্তে তখন সেখানে একটা ভিখারি তার জীবনটাকে বাঁচিয়ে নেয়। তারপর কিছুক্ষণ পর এখানে যতীনের কাছে অনিতার ফোন আসে যে আমরা একটু দেখা করতে পারবো কফি খাওয়ার জন্য। যতীনের তখন মনে হয় যে অনিতা হয়তো তার উপর ইন্টারেস্ট দেখাচ্ছে, সেই কারণে যতীন এখানে রাজি হয়ে যায়। কিন্তু এখানে অনিতার মনে হচ্ছিল যে যতীন যদি এখানে তার টাচে থাকে তাহলে সে অনেক গোপন খবর তার কাছ থেকে জানতে পারবে। অন্যদিকে আমরা এখানে সাজিদকে দেখতে পারি যে এখানে হসপিটালে রয়েছে। সেই মুহূর্তে তখন সেখানে রিতাও ছিল। ডক্টর সেখানে বলেছে যে এ এখন 6 ঘন্টা পর্যন্ত কোনো কনফেস দিতে পারবে না। এখানে সে আরো জানতে পারে যে বিক্রমের যে একজন লোক রয়েছে সে এখানে সাজিদকে অনেকক্ষণ ধরে ফলো করছিল, কিন্তু এই ব্যাপারটা এখানে বিক্রম রিতাকে জানায়নি। সে যদি তাকে আগে বলে দিত তাহলে তাকে ধরাটা খুব সহজ হয়ে যেত, কিন্তু সে এখানে তার তদন্তের মধ্যে হাত বাড়াচ্ছে। সেই কারণে রিতার এই ব্যাপারগুলো পছন্দ হচ্ছে না। এই সমস্ত কিছু হয়ে যাবার পর এখন বিক্রম এখানে তার সিনিয়র অফিসার অর্থাৎ কমিশনার স্যারের কাছে ফোন করে এবং তাকে সমস্ত কিছু বলে। তাকে বলে যে আমার জন্য এখানে সাজিদকে ধরা গেছে, কিন্তু রিতা তো এখানে আমার উপর অনেক বেশি চিৎকার করছিল। সে তো মনে হয় একা একাই এখানে ক্রেডিট দিতে চেয়েছিল, আমি তো শুধু তাকে সাহায্য করতে চেয়েছিলাম। তারপর কমিশনার তাকে জানায় সাজিদের যখনই জ্ঞান ফিরবে তখনই তার কাছ থেকে কনফেশনটা নিয়ে নাও। অন্যদিকে আমরা এখানে অনিতাকে দেখতে পারি যে এখানে যতীনের বাড়িতে চলে এসেছে। যতীন এখানে তাকে স্বাগত করে এবং এখানে আগে বাড়ার চেষ্টাও করে, কিন্তু অনিতা এখানে থেমে যায়। তারপর যতীন এখানে অনিতার সাথে কেসের ব্যাপারে কথা বলে। তখন যতীন তাকে বলে যে সাজিদের নাম তো এসেছে, কিন্তু এর সাথে আরো একটা নাম এসেছে, অনন্ত নামের একজন। তখনই অনিতার কাছে খবর আসে যে সাজিদের ব্যাপারে সে ধরা পড়ে গেছে। এই খবরটা দেখা মাত্রই অনিতা সেখান থেকে চলে যেতে লাগছিল। তারপর সে সেখান থেকে ডাইরেক্ট তার অফিসে আসে এবং সেখানে তার কলিগদের সাথে কথা বলে যে তাদের সাজিদের ব্যাপারে খবর ছাপা উচিত হবে। তখনই সেখানে একটা কলিগ আসে এবং সে এসে বলে সে কোন চান্দু নামের একজন ব্যক্তি এই খবরগুলো এখানে পুলিশকে দিয়েছে। এরপর এখান থেকে কাহিনী 2017-তে যায়, যেখানে আমরা অনিতাকে দেখতে পাচ্ছি। সেখান থেকে চান্দু নায়ক নামের একজন লোকের কাছে যায়, কারণ সেই সময় এখানে সাজিদ সবাইকে সারেন্ডার করে দিয়েছিল। সেই সময় অনিতা এই ব্যাপারটা জানতো না, সেই কারণে সে সেইখান থেকে চান্দু নায়কের কাছে গেছিল। কিন্তু সেই চান্দু নামের ব্যক্তিটা এখানে অনিতার ব্যাপারে সমস্ত কিছু জানতো, কারণ এর আগে সাজিদ তার কাছে এসেছিল। কারণ কিছুদিন আগে এখানে ফার্নান্দোকে মেরে ফেলা হয়েছে, আর তাকে যেভাবে মারা হয়েছে সেভাবে বোঝা যাচ্ছিল যে এটা কোনো সাধারণ মানুষ করেনি। আর সেটাও ভালো করে জানতো যে সাজিদ এভাবে কখনো কাউকে কাটতে পারবে না, সেই কারণে সে বুঝতে পেরে গেছিল যে এটা অবশ্যই অনিতা করেছে। এরপর এখান থেকে কাহিনী আবার প্রেজেন্টে আসি, যেখানে আমরা রিতাকে দেখতে পাচ্ছি। তার কাছে তার কমিশনারের ফোন আসে। সে তাকে বলছিল যে তোমাকে এই কেসের থেকে একটু দূরে থাকা উচিত হবে, কারণ এই কেসটিকে নিয়ে এখানে বিক্রম কাজ করছে। তোমার এরকম ছোটখাটো কেস নিয়ে কাজ করা উচিত হবে না। তুমি এখান থেকে একটা ডাইরেক্টরের কাছে যাও, আমি তার সাথে কথা বলে নিয়েছি, সে তোমার সাথে শুট করতে চাইছে। এখানে এখন না চাইতেও রিতাকে তার কাছে যেতে হয় এবং তার সাথে সেখানে শুট করতে হয়। তার সাথে তখন সেখানে ইন্দুও গেছিল, সেই কারণে রিতা এখানে তার সাথে এই কেসটার ব্যাপারে কথা বলছিল। রিতা এখানে ইন্দুকে বলছিল যে অনন্ত নামের ছেলেটি রয়েছে, আমার মনে হচ্ছে না সে কোনো ছেলে হবে, সে হয়তো মেয়ে হতে পারে। কারণ যখন ফার্নান্দোকে এখানে মারা হয়েছিল তখন সাজিদ সাক্ষী হিসেবে দিয়েছিল যে সে মেয়েদের সাথে অনেক খারাপ আচরণ করতো। আর কিছুদিন আগে যে হেড স্যাম্পলটা পাওয়া গেছে এটা কোনো মেয়ের না, এটা আসলে একটা উইগের। এই সমস্ত কিছু এখানে দেখে রিতার কিছু মনে হচ্ছিল, সে ধীরে ধীরে ব্যাপারটা বুঝতে পারছে। সেই কারণে সে তাড়াতাড়ি করে এখানে ইন্দুকে নিয়ে সেই অরফিনেসে পৌঁছে যায়। সে এখানে অনন্ত নামে কোনো একটা মেয়ের ব্যাপারে খোঁজ করতে এসেছিল, কিন্তু এখানে লোকটি তাকে বলে যে এটা বয়েজ অরফানেট, এখানে সবসময় ছেলেরাই থাকতো। রিতা বুঝতে পারছিল না যে এইগুলো কিভাবে হতে পারে। কিছু জিনিস তারা আরো জানতে পারে। তারা এখানে জানতে পারে যে সাজিদ যে ছিল সে লেফটি ছিল, আর যে খুনগুলো করা হয়েছে সেগুলো রাইটি দিয়ে করা হয়েছে, আর সেগুলোর কাটিং যেগুলো ছিল সেগুলো এতটাও শার্প ছিল না। তারপর আমরা এখানে রিতাকে দেখতে পারি, সে এখানে সাজিদের কাছে প্রশ্নবাদ করতে গেছে। সে তাকে গিয়ে বলছিল যে আমি জানি তুমি এগুলো করনি, তোমার সাথে অবশ্যই কেউ ছিল। আর তার সেখানে আরো মনে হচ্ছে সেটা কোনো ছেলে না মেয়ে ছিল, আর সে এখন আর বাঁচতে পারবে না। রিতা তো এখানে জাস্ট একটা তুক্কা লাগিয়েছিল, কিন্তু সাজিদ তখন তাকে বলে দেয় যে এই সমস্ত কিছু আমি একা করেছি, আমার সাথে কেউ ছিল না। কিন্তু রিতা তো এখানে ভালো করে জানতো যে সাজিদের সাথে কেউ না কেউ অবশ্যই ছিল।
তখনই এখানে তার কাছে ইন্দুর ফোন আসে এবং সে তাকে সেই অরফানেজের সমস্ত খবর এখানে রিতাকে বলে। সে বলে যে 2010-এর দিকে এখানে আনন্দ নামের একটা ছেলে এসেছিল, এক ললিতা নামের মহিলা তাকে এখানে ছেড়ে চলে গেছিল। এর মধ্যে একটা টেলিফোন নাম্বারও রয়েছে, কিন্তু এই নাম্বারটা কোনো পুলিশ স্টেশনের ছিল। আর সেই পুলিশ অফিসারটা এখানে মুম্বাইয়ের এনকাউন্টারের কোনো জয় আচার্য নামের লোক ছিল। তাকে এখানে সবাই চিনতো, তার নামে তো এখানে একটা ফিল্মও হতে চলেছিল। কিন্তু জয়ের উপর এখানে কোর্ট কেস হয়ে যাওয়ার জন্য তাকে এই ফিল্মটাকে বন্ধ করতে হয়। কিন্তু রিতা এখানে জয়ের ব্যাপারে সমস্ত ইনফরমেশন বের করে নেয়। এরপরে আমরা এখানে অনিতাকে দেখতে পারি। সে রাত্রিবেলা এখানে চন্দু নায়কের বাড়িতে এসেছিল। চন্দু নায়ক তো এখানে বুঝতেই পারছিল না যে কে এসেছে। এরপর এখান থেকে কাহিনী 1998-এ আসে, যেখানে আমরা বিবিআর কোম্পানির একটা প্রস্টিটিউটকে দেখতে পারি। একে ললিতা এখানে রাশিয়া থেকে এখানে এনেছিল এবং এখানে ধান্দার জন্য বসিয়ে দিয়েছিল। ললিতা এখানে তাকে বলেছিল সে এখানে এসে ডান্স করবে, কিন্তু সে তো এখানে এসে কিছু অন্যই করছে। জয় এখানে তার কাছেই আসে এবং সে ভালো করে জানতে পেরে গেছিল যে এখানে বিবিয়ানের কাছে একটা লোক প্রত্যেক দিন আসে, আর সে একজন গ্যাংস্টার ছিল, আর এনকাউন্টার এখানে জয়কেই করতে হতো। তারপর জয় এখানে এসে ভিভিয়ানের সাথে দেখা করে এবং তারা এখানে অনেক কথা বলে। কোথাও না কোথাও এরা একে অপরকে পছন্দ করা শুরু করে দিয়েছিল। তারপর কিছুক্ষণ পরে সেই লোকটাই আসে যার এখানে এনকাউন্টার করতে হতো। তারপর সেই লোকটা যখন এখানে আসে তখন সেই লোকটা বুঝতে পেরে গেছিল যে এখানে কিছু না কিছু একটা ঘোটালা পেকেছে। সেই কারণে সেই লোকটা এখানে ভিভিয়ানের মাথায় একটা বন্দুক ধরে নেয়, কিন্তু জয় এখানে একটু টাইম ওয়েস্ট করলো না। সে ডাইরেক্টলি লোকটার উপর গুলি চালিয়ে দেয় এবং তাকে সেখানে মেরে ফেলে। তারপর জয় আর ভিভিয়ান সেখানে একসাথে থাকতে শুরু করে দেয়। তারপর কাহিনী এখান থেকে প্রেজেন্টে আসে, যেখানে রিতা আর অনিতা এখানে ডাইরেক্টরের সাথে দেখা করতে আসে। সেই মুভিটা তখন বানাতে চেয়েছিল, কিন্তু সেই মুভিটা আর কখনোই বানানো হবে না, কারণ এখানে পরিস্থিতি এমনটাই হয়ে গেছে। এখানে সেই ডাইরেক্টরটা তাকে বললে যে জয় যে ছিল সে খুবই ভালো মানুষ ছিল, সবাই এখানে তাকে রামু বলে ডাকতো। ভিভিয়ানের সাথে তার সম্পর্ক খুব গভীর ছিল। তারপর যখন এখানে ভিভিয়ান 2 মাসের প্রেগনেন্ট ছিল এবং তারা তাদের পরিবার করার জন্য ভেবে নিয়েছিল, তখনই এখানে জয় আচার্যের উপর কেউ গুলি করে দেয়। এরপর এখান থেকে ইন্দু এবং রিতা যায় ললিতার সাথে দেখা করার জন্য। ললিতা তাকে বলে যে ভিভিয়ানকে সেই এখানে রাশিয়া থেকে এখানে এনেছিল, তার এখানে পয়সা কামানোর ছিল, সেই কারণে সে ভিভিয়ানকে এখানে ধান্দায় পাঠিয়েছিল। এরপর জয়ের মারা যাওয়ার 2 মাস পর এখানে ভিভিয়ানের একটি মেয়ে হয় এবং সে তার নাম আনন্দ রাখে। সে মেয়ে হওয়ার সত্ত্বেও তাকে সবসময় এখানে সে ছেলেদের মতো ট্রিট করতো, কারণ সে এখানে তাকে জয়ের মতো বানাতে চেয়েছিল। আর শুধু এটাই একমাত্র ব্যাপার ছিল না, সে তাকে ছেলেদের মতো ট্রিট করতো, কারণ সে যদি এখানে তাকে মেয়ের মতো বানাতো তাহলে ললিতাও তাকে তার মতো ধান্দায় বসিয়ে দেবে এবং তাকে এখান থেকে একদিন ছিনিয়ে নিয়ে চলে যাবে। তারপর এখানে তার কাছে একটা পুলিশ অফিসার আসে। তারা এখানে ভিভিয়ানের কাছ থেকে অনন্তকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করছিল, কিন্তু ভিভিয়ান এখানে তাকে নিয়ে পালিয়ে যায়। কিন্তু পুলিশরা এখানে তাকে চারিদিক থেকে ঘিরে ফেলে, যার কারণে এখানে ভিভিয়ান মারা যায়। এখন অনন্তের দায়িত্ব পুরোপুরি ললিতার উপর ছিল, কিন্তু এখানে খুব শীঘ্রই ললিতা জানতে পেরে গেছিল যে অনন্ত এখানে কোনো সাধারণ মেয়ে ছিল না। সে কিছু সময় এখানে একটা বিড়ালকে খুব বাজেভাবে মেরে ফেলেছিল, সেই কারণে তো তাকে এখানে বাড়িতে রাখা যাবে না। সেই জন্য এখানে সে তাকে বয়েজ অরফানেজে নিয়ে যায় ফার্নান্দোর কাছে। ললিতা এখানে ভালো করে জানতো যে ফার্নান্দো কেমন মানুষ, কিন্তু তার সত্ত্বেও সে তাকে তার কাছে ছেড়ে আসে, কারণ ললিতা এখন তার কাছ থেকে তার পিছনটাকে ছাড়াতে চাইছে। কিন্তু এখন ললিতার অবস্থা খুবই খারাপ, সে মরে যেতে চাইছে কিন্তু সে মরতে পারছে না। এরপরে আমরা রিতাকে দেখতে পারি, সে এখানে চন্দু নায়কের কাছে গেছে এবং সে সেখানে গিয়ে দেখতে পারে যে চন্দু নায়ককে এখানে খুব বাজেভাবে মারা হয়েছে। সেই প্যাটার্নে মেরেছে যেভাবে কিছুদিন ধরে মার্ডার গুলো হচ্ছে। এই সমস্ত কিছু দেখে এখানে রিতা বুঝতে তো পেরে গেছে যে সাজিদ এগুলো একা করেনি। সেই সময় সাজিদের সাথে আরো কেউ ছিল যে তাকে সবসময় সাহায্য করে গেছে, আর এখনো খুনগুলো সে চালিয়ে যাচ্ছে। এরপর আমরা এখান থেকে কামাতকে দেখতে পারি, সে আবার সেই প্যাডলার ডক্টরকে ধরে নিয়েছে। ডক্টর এখানে তার কাস্টাডিতে ছিল এবং সে বারবার তাকে একটা কথাই বলে যাচ্ছিল। সে আগে একবার তাকে ব্যাপারটা বলেছিল, কিন্তু কামাত তাকে আবারও শাস্তি দিয়ে যাচ্ছে। কামাত তাকে বলছিল যে সে তার আঙুল ভেঙে দেবে, সেই কারণে এখন তাকে সত্যিটা বলতেই হয়। এরপরের সিনে আমরা এখানে কমিশনারকে দেখতে পারি, সে বিক্রম সাথেকে তার কাছে ডেকেছে। সে তাকে ডেকে বলে যে আমার সবসময় মনে হয়েছে যে এই কিছুর পিছনে সাজিদ ছিল, কিন্তু রিতা সবসময় ঠিক বলেছে, এর পিছনে আরো কেউ রয়েছে যে এখনো খোলা ঘুরে বেড়াচ্ছে, কারণ কিছুদিন আগে সে চন্দু নায়ককে এখানে মেরে ফেলেছে। এরপর বিক্রম সাথে এখান থেকে সাজিদের কাছে যায় এবং তার কাছ থেকে নাম বের করার চেষ্টা করে। সে এখানে তাকে লোভ দেখাচ্ছিল, তাকে বলছিল যে তুমি আমাকে নামটা বলে দাও, তাহলে আমি তোমাকে 1 বছরের জন্য স্টক দেব। ইনজেকশন দেখাতে দেখাতেও তাকে সে লোভ দেখাচ্ছিল, কিন্তু
কিন্তু এখানে সাজিদ তার কথাতে রাজি হচ্ছিল না এবং নাই তাকে সে কিছু বলছিল। তখনই এখানে বিক্রমের কাছে কামাকের ফোন আসে এবং সে তাকে বলে যে আমার কাছে খুব ভালো একটা ব্রেকিং নিউজ রয়েছে। তার কাছে এখানে ডক্টর ছিল এবং সে এখানে সমস্ত সত্যিটা বলে দিয়েছে। সে তাকে বলে দিয়েছিল যে সেই দিন এখানে রাত্রিবেলা হুডি পরে যে লোকটা বসেছিল সেটা আসলে এখানে ডিএসপি ম্যাডাম রীতা ছিল। এইটা শুনে এখানে বিক্রম অনেক বেশি খুশি হয়ে যায়। অন্যদিকে আমরা এখানে অনিতাকে দেখতে পারছি যে একটা আর্টিকেল লিখছিল, আর এই আর্টিকেলটা এখানে ছিল রীতা ফরেরার ওপর। পিলাওয়ারিতে যে দাদা ভাইকে মারা হয়েছিল এটা সেই রিলেটেড। সেখানে লিখেছিল যে নায়নাকে এখানে বাঁচানো যেত কারণ দাদা ভাই সেখানে সারেন্ডার করে দিয়েছিল, কিন্তু রীতা ফরেরা তখন সেখানে হিরো হতে চেয়েছিল, সেই জন্য এখানে পুরো ব্যাপারটা তখন বিগড়ে যায়। এই পুরো ব্যাপারটা এখানে নিজে অনিতা লিখেছিল এবং সেটাকে পাবলিশও করতে চাইছিল, কিন্তু নিউজের লোকেরা বলছিল যে তাদেরকে এটার জন্য একটা সোর্সও লাগবে। যতক্ষণ না কোনো সোর্সের নাম দেওয়া হচ্ছিল ততক্ষণ এটা পাবলিশ করা যাবে না। অনিতা এখানে সোর্সের জন্য যতীনের নাম দিয়ে দেয় আর এই আর্টিকেলটাকে এখানে পাবলিশ করে দেয়। এরপর যখন বিক্রম এই আর্টিকেলটাকে পড়ে তখন সে আরো বেশি খুশি হয়ে যায়। এরপরে ডিসপি তো এখানে বিক্রমী হতে চলেছে। এরপরে এই আর্টিকেলটা এখানে রীতাও পড়ে নেয়, কিন্তু সে এখানে বুঝতে পারছিল না যে এখানে তাকে ফাঁসানোর চেষ্টা কে করছে, কিন্তু তখন সেখানে বারবার তার চোখের সামনে অনিতা আসছিল। সে বুঝতে পেরে গেছিল যে এই সমস্ত কিছুর পিছনে হয়তো অনিতাই রয়েছে, কারণ সেখানে সে তার নামটাকে দেখতে পেয়েছিল, অনিতা আচারিয়া। অনিতা নামটা অনন্তের সাথে অনেকটা মিল খেত, আর আচারিয়া অর্থাৎ এখানে জয় আচার্যর মেয়ে। আর অনিতা এখান থেকে সেই যুক্তি সাধনে গেছিল যাতে সে এখানে বাচ্চাগুলোকে উস্কাতে পারে। এই সমস্ত ব্যাপার যখন এখানে রীতা বুঝতে পেরে যায় সে তাড়াতাড়ি করে এটা নিয়ে কমিশনারের কাছে যায়। সে তাকে গিয়ে সমস্ত কিছু বলে এবং তাকে বললে যে অনিতার ঘরে এখানে খোঁজবিনের জন্য তার এখানে ওয়ারেন্ট লাগবে, কিন্তু কমিশনার তখন তাকে বললে যে কিছুদিন আগে যে আর্টিকেল পাবলিশ হয়েছে সেটাকে দেখে মনে হচ্ছে যে দোষী তুমি, আর অনিতা এই আর্টিকেলটাকে পাবলিশ করেছে। আমি যদি এখানে ওয়ারেন্ট ইস্যু করে দিই তাহলে সবার মনে হবে যে পার্সোনাল লাঞ্চ তার উপর বের করছো। এরপর এখানে রীতার কাছে আর একটা ভিডিও আসে, এখানে যে সমুদ্রের পাড়ে এখানে সেই ডক্টরের সাথে যে বসেছিল তার ফেসটি এখানে রিভিল হয়ে যায়, আর সে এখানে আর কেউ না রীতা ছিল। এই সমস্ত কিছু দেখে এখানে রীতাকে বলা হয় যে তুমি ওয়ারেন্ট ছাড়ো এখন সাসপেন্ডের জন্য তৈরি নাও। রীতার সামনে এখানে রীতার মা আসে যেটা রীতা দেখতে পাচ্ছিল। তারপর এখান থেকে কাহিনী ফ্ল্যাশব্যাকে যায় যেখানে একদিন রীতার মা কাছ থেকে তাড়াতাড়ি বাড়ি ফিরে এসেছি। সে এখানে এসে দেখতে পাচ্ছে যে রীতা এখানে ডান্স করছে, সিঙ্গিং করছে একদম তার বাবার মতো। এইটা দেখে এখানে রীতার মায়ের অনেক বেশি রাগ হয় এবং সে অনেক বেশি মাথা গরম করে ফেলে। তারপর রীতাকে নিয়ে সে টেনে হিচড়ে রান্নাঘরে যায় এবং সেখানে গিয়ে গ্যাসের নোবটিকে খুলে দেয়। সে এখানে দুজনকে শেষ করে ফেলতে চাইছিল। এখানে রীতা তখন অনেক বেশি ভয় পেয়ে গেছিল। তারপর এখান থেকে কাহিনী প্রেজেন্টে আসে যেখানে আমরা রীতাকে দেখতে পাচ্ছি সে অনেক বেশি ঘাবড়ে রয়েছে। সে বুঝতে পারছিল না যে তার এখন কি করা উচিত হবে। অনিতার নাম এখানে সামনে বেরিয়ে এসেছে কিন্তু তার সত্ত্বেও সে এখানে কিছু করতে পারছিল না। অন্যদিকে আমরা এখানে অনিতাকে দেখতে পারি সে এখানে তার কাকার সাথে কথা বলছিল। সে তাকে বলছে যে সাজিদ খুব শীঘ্রই এখানে আসতে চলেছে, শেষবারের মতো কিছু চাইলে বলে দাও কারণ এরপরে তো তোমার মৃত্যু একদম ফাইনাল। অন্যদিকে আমরা এখানে যতীনকে দেখতে পারি তার অবস্থা খুবই খারাপ ছিল কারণ তার নামটা এখানে সোর্সে দেওয়া হয়েছে, সেই জন্য সে অনেক বেশি ভয় পেয়েছিল। অন্যদিকে আমরা এখানে রীতাকে দেখতে পারি সে এখানে সাজিদের কাছে এসেছিল। সে তাকে বলে যে তোমার সাথী অনন্ত, সে তাকে ভালো করেই চেনে, তাকে আমরা শুট করে দিয়েছি। এটা শোনার পর এখানে সাজিদের অনেক বেশি খারাপ লাগে, সে অনেক বেশি এখানে ঘাবড়ে যাচ্ছিল। তারপর এখানে রীতা ম্যামকে সে বলে যে আমি শেষবারের মতো তাকে দেখতে পারবো, কিন্তু রীতা তাকে এখানে মুখের উপর মানা করে দেয়। তারপর আমরা দেখতে পারি সে এখানে যতীনের কাছে আসে। সে তাকে বললে যে আমার একটা ফেভার লাগবে, যেভাবে তুমি এখানে অনিতাকে সাহায্য করেছো সেভাবে আমাদেরকেও করে দাও। তারপর সে এখানে অনিতাকে ফোন করে এবং তাকে বলা হয় যে সাজিদের এখানে গুলি করে দেওয়া হয়েছে যার কারণে এখানে সে হসপিটালে ভর্তি। এইটা শুনে এখানে অনিতা অনেক বেশি ঘাবড়ে যায় এবং সে তাড়াতাড়ি করে এখানে গভর্নমেন্ট হসপিটালে যেতে লাগে। অন্যদিকে রীতা যে ছিল সে এখানে অনিতার বাড়িতে পৌঁছে যায়। অনেকক্ষণ খোঁজবিন করার পর সেখানে তার দিদাকে দেখতে পারে আর এর সাথে এখানে কাকার ডেড বডি। তারপর আমরা দেখতে পারি এখানে সে হসপিটালে চলে এসেছে এবং সাজিদের জন্য অপেক্ষা করছে। সেই মুহূর্তে তখন সেখানে যতীনও ছিল। তারপর এখানে অনিতা তার ফোনের সিসিটিভিতে দেখতে পেয়ে যায় যে তার বাড়িতে পুলিশ অফিসাররা ঢুকেছে আর সে খুব আগেই বুঝতে পেরে গেছে যে এই সমস্ত কিছু একটা ট্র্যাপ ছিল। তারপর অন্যদিকে আমরা এখানে রীতাকে দেখতে পারি সে এখানে বিপিএনের ছবি পায়, তার সাথে সাথে অনেক জিনিসপত্র যেগুলো মার্ডারের সাথে জড়িয়ে রয়েছে। অনিতা এখানে বুঝতে পেরে গেছিল যে সে ধরা পড়তে চলেছে, সেই কারণে সে তাড়াতাড়ি করে সেখান থেকে ওয়াশরুমে যায় এবং সেখান থেকে সে পালিয়ে যায়। সমস্ত পুলিশ অফিসাররা এখানে তার ব্যাপারে জানতে পেরে গেছিল। সে একজন গ্যাংস্টার ছিল এবং সে একজন সিরিয়াল কিলার ছিল, সবাই তাকে খুঁজতে বেরিয়ে পড়েছে। তারপর ইন্দু যখন এখানে তাকে খুঁজতে গিয়ে একটা ভ্যানের পিছনে যাচ্ছিল তখন
তখন এখানে অনিতা তার উপর আক্রমণ করে দেয় এবং তার মোবাইল ফোনটা এখান থেকে সে নিয়ে চলে যায়। অন্যদিকে রীতা এখানে সমস্ত প্রমাণগুলোকে পেয়ে গেছিল, সেই কারণে সে এখানে তাড়াতাড়ি করে ইন্দুকে ফোন করে, কারণ এখানে ইন্দুকে অনিতা খুব বাজেভাবে মেরে ফেলেছে। এর জন্য এখানে রীতার অনেক বেশি খারাপ লাগে, সেই কারণে সে সাজিদের কাছে গিয়ে অনেক বাজেভাবে মারধর করে। আর এই সমস্ত কিছু করার জন্য এখানে রীতাকে সাসপেন্ড করে দেওয়া হয়। রীতার এখানে সাসপেন্ড হয়ে যাওয়ার জন্য খারাপ লাগছিল না, তার খারাপ লাগছিল এখানে ইন্দুর জন্য, কারণ সে এখানে তাকে মায়ের মতো দেখতো। তারপর কিছুক্ষণ পরে এখানে বিক্রমও আসে, সে এসে তাকে বললে যে যতটা খারাপ তুমি আমাকে মনে করো আমি অতটা খারাপ নই, আর আগে আমি কখনো ভাবতে পারিনি যে এই ব্যাপারটা এতটা খারাপ ভাবে হতে পারে। এরপর আমরা দেখতে পারি এখানে অনিতা রীতাকে ফোন করে, সে এখানে ইউপি সাদানে পৌঁছে গেছিল। সে সেখান থেকে সমস্ত বাচ্চাগুলোকে কিডন্যাপ করে নিয়েছিল এবং কিছু কিছু লোকেদেরকে এখানে মেরেও ফেলেছিল। এবং সে রীতা ফয়রাকে এখানে ফোন করে বললে যে তুমি সাজিদকে নিয়ে যদি এখানে না পৌঁছাও 1 ঘন্টার মধ্যে, তাহলে সে এখানে থাকা সমস্ত লোকগুলোকে মেরে ফেলবে। আর এমনিতেও তো তুমি তোমার প্রমিসটাকে রাখতে পারো না, তুমি সেই সমস্ত বাচ্চাগুলোকে বলেছিলে যে তাদের মায়ের সাথে দেখা করাবে, কিন্তু তুমি তোমার সেই প্রমিসটাকেও ভেঙে দিয়েছো। কিন্তু তুমি যদি এই প্রমিসটাকে ভেঙে দাও তাহলে এদের জীবনটা তো যাবে একদম ফাইনাল। তারপর আমরা এখানে রীতাকে দেখতে পারি, সে এখানে তার কমিশনার দেশপান্ডেকে ফোন করে এবং তাকে সমস্ত ব্যাপারটা খুলে বলে। কমিশনার তখন তাকে বলে যে সে একাই সমস্ত কিছু করতে পারবে না, তারা যদি এইগুলো করে তাহলে মিনিস্টারের কাছ থেকে তার কাছে ফোন আসতে পারে। কিন্তু অনন্ত যে ছিল সে অনেক বেশি খতরনাক ছিল, সে সহজে এখানে সবাইকে মারতে পারবে। কিন্তু এখানে কমিশনার দেশপান্ডে তাকে অর্ডার দিয়ে দেয়। সাজিদ এখানে রীতার সাথে ছিল, কারণ রীতা তাকে বলেছিল একা আসতে, সে যদি তাদের আশেপাশে কোনো বা তাদের সাথে কোনো পুলিশ দেখতে পারলে তারা সবাইকে মেরে ফেলবে, সেই কারণে এখানে রীতাকে সাজিদের সাথে একাই যেতে হয়। এরপরে এখানে অনন্ত সাজিদকে বলে যে তোমার হাতে যে হাতকড়িটা লাগানো রয়েছে এটা তুমি রীতাকে পড়াও। অনন্তের আচরণ তো এখানে সুবিধার মনে হচ্ছে না, এখানে তাকে দেখে মনে হচ্ছে যে সে এখানে সবাইকে মারতে চলেছে। কিন্তু সাজিদ এখানে তাকে সাহায্য করছিল না, সে তো তাকে এখানে বোঝানোর চেষ্টা করছে। সে তাকে বলছিল যে আমরা এখান থেকে পালিয়ে যাব, তুমি শুধুমাত্র এদেরকে ছেড়ে দাও। কিন্তু অনন্ত যে ছিল সে সবাইকে মারতে চেয়েছিল, সে তো এখানে রীতাকে খুব বাজেভাবে মারতে চেয়েছিল, কিন্তু রীতা তো এখানে তার সামনে হাসছিল। অনন্ত এখানে বুঝতে পারছিল না যে রীতা কেন হাসছে। তখন রীতা তাকে বলে যে তুমি যাই করে নাও, সাজিদ তোমার সাথ দেবে না, কারণ সাজিদ এখানে তোমাদের দুজনের ব্যাপারে আমাকে সমস্ত কিছু বলে দিয়েছে। এটার দেখে এখানে রীতার অনেক বেশি রাগ হচ্ছিল। তারপর আমরা দেখতে পারি সেই সমস্ত বাচ্চাগুলোর মা এখানে সেই রাস্তায় দাঁড়িয়ে রয়েছে, এটা দেখে এখানে অনন্তের অনেক বেশি রাগ হয়। তখনই আমরা দেখতে পারি সাজিদ এখানে রীতার হাতের হাতকড়িটা খুলে দেয়। অনন্ত এখানে অনেক হিংস্র হয়ে এখানে রীতার উপর আক্রমণ করে দেয়, কিন্তু সাজিদ তাকে ব্যাপারটা বোঝায় এবং তাকে বলে যে আমাদেরকে এখান থেকে চলে যাওয়া উচিত। কিন্তু অনন্ত এখানে তার কথাতে রাজি হচ্ছিল না। তারপর আমরা দেখতে পারি এখানে সাজিদ চাকু নিয়ে নিজের গলার উপরে আঘাত করে নেয়, যার জন্য এখানে সে মারা যায়। এর জন্য এখানে অনন্তের অনেক বেশি রাগ হচ্ছিল। তারপর সে যখন আরো জানতে পারে যে এখানে থাকা সমস্ত বাচ্চাগুলো এখান থেকে পালিয়ে গেছে, তখন তার আরো বেশি রাগ হচ্ছিল। এরপর রীতা এখান থেকে তার ফ্ল্যাশব্যাকের সিন মনে করছিল, যেগুলো আগেও হয়েছে সেগুলো আবার হচ্ছে। অনন্ত এখানে গ্যাস সিলিন্ডারের সমস্ত গ্যাসগুলোকে বের করে দিয়েছিল, যেমনটা তার মা করেছিল। তখনও রীতা বেঁচে গেছিল আর এখনো রীতা বেঁচে যায়। সেই সময় এখানে রীতার মা মারা যায় আর এখানে অনন্তের অবস্থা অনেক বেশি খারাপ হয়ে যায়। তার অবস্থা এখানে অনেক বেশি খারাপ হয়ে গেছিল, কিন্তু তবুও সে এখানে বেঁচে ছিল। তারপর আমাদেরকে এখানে 1 মাসের পরের সিন দেখানো হয়, যেখানে আমরা রীতা ফয়রাকে দেখতে পাচ্ছি সে তার বাড়িতে যায় যেখানে সেই ব্লাস্টটা হয়েছিল। সেখানে পৌঁছে সে তার ফ্ল্যাশব্যাকের সমস্ত সিনগুলোকে মনে করছিল। সে এখানে এসে মনে করছিল যে সে কিভাবে এখানে তার মায়ের সাথে থাকতো। তখন এখানে রীতার কাছে আদিত্যর ফোন আসে এবং সে এখানে সমস্ত কিছু ঠিক করতে চাইছিল। আর এর সাথে এই ওয়েব সিরিজটি এখানে শেষ হয়ে যায়। সিরিজ এক্সপ্লেনেশনটা যদি ভালো লেগে থাকে তো ভিডিওটাকে একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো এক্সপ্লেনেশন ভিডিওতে, ততদিনের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন।